আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। মাঝারি পাল্লার পারমাণবিক অস্ত্র আবারও উৎপাদনের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি জার্মানি বা ইউরোপের অন্য কোথাও ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা বাস্তবায়ন করে তাহলে মস্কো এই পারমাণবিক অস্ত্র উৎপাদনের পথে হাঁটবে। রোববার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে নৌবাহিনীর কুচকাওয়াজে পুতিন এমন হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করলে মধ্য ও স্বল্প পাল্লার অস্ত্র মোতায়েন স্থগিত করা নিয়ে এর আগে গৃহীত চুক্তি থেকে সরে আসার কথা ভাবব আমরা। পুতিন যে অস্ত্রের কথা বলেছেন সেগুলো 500 থেকে 5,500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এসব অস্ত্রের উৎপাদন এবং মোতায়েন নিয়ন্ত্রণ করতে 1987 সালে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি নামে একটি চুক্তি করেছিল। কিন্তু 2019 সালে পরস্পরের বিরুদ্ধে ওই চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এরপর তারা ওই চুক্তি থেকে বের হয়ে যায়। তবে পরে রাশিয়া জানিয়েছিল, যুক্তরাষ্ট্র বিদেশে ক্ষেপণাস্ত্র মোতায়েন না করলে তারাও একই ধরনের ক্ষেপণাস্ত্র উৎপাদন করবে না। তবে চলতি মাসের শুরুর দিকে ওয়াশিংটন এবং বার্লিন ঘোষণা দেয় 2026 সাল থেকে জার্মানিতে পর্যায়ক্রমে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। ওই ঘোষণার দিকে ইঙ্গিত করে নৌবাহিনীর কুচকাওয়াজে পুতিন বলেন, রাশিয়ার গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং সামরিক স্থাপনা ওই ধরনের ক্ষেপণাস্ত্রের আওতায় পড়বে। তাই আমাদের এই ধরনের স্থাপনাগুলো ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করা হবে। এই পরিস্থিতি আমাদের স্নায়ুযুদ্ধের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। ওই সময় ইউরোপে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। ইরানের প্রেসিডেন্ট হিসেবে মাসুদ পেজিশকিয়ানকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রবিবার একটি অনুষ্ঠানে এই অনুমোদন দেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। চলতি মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান মধ্যপন্থী হিসেবে পরিচিত মাসুদ পেজিশকিয়ান মঙ্গলবার তার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে। এমন সময় তিনি এই দায়িত্ব নিতে যাচ্ছেন যখন গাজা যুদ্ধ এবং লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাত ঘিরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা অনুষ্ঠানে পেজিশকিয়ানকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়ার পর খামেনি বলেন, ইসরায়েল কোনো দেশ নয়, এটি একটি অপরাধী গোষ্ঠী, খুনিদের আশ্রয়দাতা এবং সন্ত্রাসী বাহিনী। অন্যদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলকে প্রতিরোধের জন্য হামাসের প্রশংসা করেন তিনি। গত মে মাসে এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি কট্টরপন্থী হিসেবে পরিচিত ছিলেন। খামেনির উত্তরসূরি হিসেবেও তাকে মনে করা হতো। রাইসির মৃত্যুর পর ইরানে আগাম প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করা হয় এবং 2 দফা নির্বাচনে পেজিশকিয়ানের পক্ষে রায় দেয় ইরানের জনগণ। গাজা উপত্যকার প্রতিরোধ যুদ্ধের 296তম দিন ছিল গত রবিবার। এদিন খান ইউনুসে গাজা সিটি এবং রাফা সহ উপত্যকার বিভিন্ন জায়গায় দখলদার সেনাদের ওপর হামলা চালিয়েছে মুক্তিকামী সংগঠনগুলো। এসব হামলায় বেশ কিছু ইসরায়েলি সেনা হতাহত এবং সামরিক যানবাহন ধ্বংস হয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে, গাজা সিটির তাল আল হাওয়া এলাকার আল বারা বিন আজিব মসজিদের কাছে ইহুদিবাদী সেনাদের একটি পদাতিক দলের উপর রাদিয়া অ্যান্টি পার্সোনেল বোমার বিস্ফোরণ ঘটিয়েছে তারা। হামলায় সেনাদের অনেকেই নিহত এবং আহত হয়েছে। একই এলাকায় একটি ভবনে অবস্থান নেয়া সেনাদের উপর অ্যান্টি পার্সোনেল শেল দিয়ে হামলা করা হয়েছে। আল বারা বিন আজিব মসজিদের কাছে ইসরায়েলি সেনাদের বহনকারী একটি নামের ট্রুপ ক্যারিয়ার ওপর আল ইয়াসিন 105 রকেট দিয়ে হামলা চালানো হয়। দক্ষিণ গাজার রাফা শহরের আল সালাম এলাকায় ইসরায়েলি সেনাদের ইঞ্জিনিয়ারিং ইউনিটের উপর রাদিয়া বোমার বিস্ফোরণ ঘটিয়েছে হামাস যোদ্ধারা। এই হামলায় বেশ কয়েকজন সেনা নিহত এবং আহত হয়েছে বলেও জানিয়েছে সংগঠনটি। গাজা সিটির তাল আল হাওয়া এলাকায় খুব কাছ থেকে দখলদার সেনাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে যোদ্ধারা। খান ইউনিস শহরে আল কাসাম ব্রিগেডস এবং সারায় আল কুজ ব্রিগেডসের যৌথ অভিযানে স্নাইপার হামলায় এক সেনাকে হত্যা করা হয়। এছাড়া নেতজারিম, জুহর আল দিক এবং ইউনিভার্সিটি কলেজ এলাকায় সেনাদের ওপর দফায় দফায় মর্টার এবং রকেট হামলা চালিয়েছে কাসাম যোদ্ধারা। এদিন যুদ্ধের একটি ভিডিও প্রকাশ করেছে আল কাসাম। ভিডিওতে একটি বিধ্বস্ত ভবনের ভেতর থেকে ছোড়া গোলায় ইসরায়েলি বাহিনীর নামের ট্রুপ ক্যারিয়ার ধ্বংসের দৃশ্য রয়েছে। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, ভিডিওটি খান ইউনুস শহরের এবং ওই হামলায় সুয়াদ বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড রবিবার দখলদার সেনাদের উপর কয়েক দফা হামলা চালিয়েছে। খান ইউনিস শহরের আল জানা এলাকায় একটি ইসরায়েলি হেলিকপ্টারের ওপর মেশিনগান দিয়ে গুলিবর্ষণ করেছে আল কুদস। আল জানা এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি মিলিটারি ক্রেন এবং
যন্ত্রপাতির উপর মর্টার হামলা চালিয়েছে তারা। হামলার পর ঘটনাস্থল থেকে নিহত এবং আহতদের সরিয়ে নিতে একটি সামরিক হেলিকপ্টারকে অবতরণ করতে দেখা গেছে। এছাড়া নেতজারিম সহ কয়েকটি এলাকায় মর্টার হামলা চালিয়েছে আল-কুদস। গাজার আশেপাশে কয়েকটি অবৈধ ইহুদি বসতিতেও রকেট হামলা চালিয়েছে সংগঠনটি। লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ রবিবার উত্তর ইসরায়েলের সামরিক অবস্থান ও ইহুদি বসতি লক্ষ্য করে কয়েক দফা হামলা চালিয়েছে। লেবাননে বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি বিমান হামলার জবাবে এই হামলা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। হিজবুল্লাহর মিলিটারি মিডিয়া জানিয়েছে, আল মানারা বসতিতে ইসরায়েলি সামরিক অবস্থানে সরাসরি আঘাত হেনেছে হিজবুল্লাহর হামলা। এর ফলে সেখানে আগুন ধরে গেছে এবং অবস্থানকারীরা আহত হয়েছে। ফিলিস্তিনের সাধারণ মানুষ এবং প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থনের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। লেবানন থেকে আল মায়েদিনের প্রতিনিধি জানিয়েছেন, পশ্চিম আল জালিল উপত্যকার হিজবুল্লাহ হামলার ফলে একটি স্থাপনায় আগুন ধরে গেছে। এছাড়া এদিন শেতুলা বসতিতে ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করেও হামলা হয়েছে। ইসরায়েল মিডিয়া জানিয়েছে, শেতুলা বসতিতে দুটি রকেট আঘাত হেনেছে এবং দুটি রকেটই একটি ভবনে পড়েছে এবং ভবনটিতে আগুন ধরেছে। শনিবার রাতে ও রবিবার সকালে লেবাননের বেকা উপত্যকা সহ বেশ কয়েকটি আবাসিক এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। এসব হামলার প্রতিশোধ হিসেবে রবিবার হামলা চালায় হিজবুল্লাহ। এদিকে হিজবুল্লাহ রাজনৈতিক শাখার প্রধান মোহাম্মদ রাত বলেছেন, লেবাননের বিরুদ্ধে বড় আকারের যুদ্ধ শুরু করলে ইসরায়েলি দখলদারিত্বের সমাপ্তি ত্বরান্বিত হবে। তিনি বলেন, গাজায় ইসরায়েলি উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। উপত্যকার মানুষের দৃঢ়তা, প্রতিরোধ যোদ্ধাদের বীরত্ব এবং প্রতিরোধ অক্ষের সমর্থনের কারণে সেখানে ইসরায়েল ব্যর্থ হয়েছে। ইসরায়েলের একটি ফুটবল মাঠে রকেটের আঘাতে 12 জন নিহত হওয়ার পরদিন এই বক্তব্য দিয়েছেন হিজবুল্লাহর রাজনৈতিক প্রধান। এই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করা হলেও সংগঠনটি তা অস্বীকার করে বলেছে, ইসরায়েলি আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টর ওই মাঠে আছড়ে পড়েছিল। ফিলিস্তিনিদের সাহায্যের জন্য প্রয়োজনে ইসরায়েলে প্রবেশ করতে পারে তুরস্ক, এমন কথাই বলেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলেন, অতীতে আজারবাইজানের নাগোর্নো কারাবাখ এবং লিবিয়াতে যেভাবে প্রবেশ করেছিল তুরস্ক, এবার ইসরায়েলেও সেভাবে ঢুকতে পারে তার দেশ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে ঠিক কী ধরনের হস্তক্ষেপের ইঙ্গিত দিচ্ছেন তা উল্লেখ করেননি এরদোয়ান। রয়টার্স বলছে, গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের শুরু থেকেই তীব্র সমালোচনা করে চলছেন প্রেসিডেন্ট এরদোয়ান। রোববার তার দেশের প্রতিরক্ষা শিল্পের প্রশংসা করে দেওয়া বক্তৃতার সময় এই যুদ্ধ নিয়ে আলোচনা করেন তিনি। নিজ শহর রিজে ক্ষমতাসীন একে পার্টির এক বৈঠকে এরদোয়ান বলেন, আমাদের অবশ্যই খুব শক্তিশালী হতে হবে যাতে ফিলিস্তিনিদের সাথে ইসরায়েল এই পরিহাসমূলক কাজগুলো করতে না পারে। আমরা যেভাবে কারাবাখে প্রবেশ করেছি, যেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি, আমরা তাদের ক্ষেত্রেও একই কাজ করতে পারি। টেলিভিশনে প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট এরদোয়ান আরও বলেন, আমরা এটি না করার কোনো কারণ নেই। আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে যাতে আমরা এই পদক্ষেপগুলো নিতে পারি। এরদোয়ানের মন্তব্য সম্পর্কে আরও বিস্তারিত জানতে কল করা হলে একে পার্টির প্রতিনিধিরা সাড়া দেননি বলে জানিয়েছে রয়টার্স। তবে প্রেসিডেন্ট এরদোয়ান রোববারের ভাষণে তুরস্কের অতীত সামরিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেছেন, মনে করা হচ্ছে 2020 সালে লিবিয়ার জাতিসংঘ স্বীকৃত সরকারের সমর্থনে দেশটিতে সামরিক বাহিনীর সদস্যদের পাঠিয়েছিল আঙ্কারা। লিবিয়ার ত্রিপোলি ভিত্তিক জাতীয় ঐক্য সরকারের প্রধানমন্ত্রী আব্দুল হামিদ আল দিবেইবাকে তুরস্ক সমর্থন করে। এছাড়া নাগোর্নো কারাবাখে আজারবাইজানের সামরিক অভিযানে সরাসরি কোনো ভূমিকা রাখার কথা অস্বীকার করে থাকে তুরস্ক। কিন্তু গত বছর তুরস্ক বলেছে, তারা তার এই ঘনিষ্ঠ মিত্রকে সহায়তা করার জন্য সামরিক প্রশিক্ষণ এবং আধুনিকীকরণ সহ সকল উপায় ব্যবহার করেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, নেতানিয়াহু চাইলেও হামাসকে নির্মূল করা ইসরায়েলের পক্ষে সম্ভব নয়। তিনি সাংবাদিকদের বলেন, যার ফলে এই রক্তপাত অবসানের কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। হামাস এবং ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারীদের চলমান আলোচনা এবং ইসরায়েলের অবস্থান সম্পর্কে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধবিরতির আহ্বানের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত তারা থামবে না। আমি এবং আমার অনেক সমকক্ষ কর্মকর্তারা মনে করছেন, সক্রিয় আছে এমন একটি সংগঠনকে নির্মূল করা অবাস্তব চিন্তা। তার উপর সেই সংগঠনটির যথেষ্ট সামর্থ্য এবং মুসলিম বিশ্বে যথেষ্ট সমর্থন রয়েছে। চলমান যুদ্ধবিরতি আলোচনার প্রসঙ্গে শীর্ষ রুশ কূটনীতিক বলেন, মিশর, কাতার এবং কয়েকটি আরব দেশ আমেরিকানদের সাথে কাজ করছে। তারা ইসরায়েলের সাথেও কিছু বৈঠক করেছে, কিন্তু ফিলিস্তিনিদের বাদ দিয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা কখনোই ভালো কোনো উদ্যোগ হতে পারে না। এমন পরিস্থিতি ফিলিস্তিনি ঐক্য প্রক্রিয়া বাস্তবায়নে রাশিয়া সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি জানান। অনেকদিন ধরেই ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলছে রাশিয়া। যুদ্ধ চলাকালেও একাধিকবার হামাসের নেতারা মস্কো সফর করেছেন। গত মাসে হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান মুসা আবু মারজুক আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, চলমান আলোচনা এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সমীকরণে রাশিয়ার সম্পৃক্ততার আভাস পাওয়া যাচ্ছে।
ওই সময় মস্কোর সফর করা এই হামাস নেতা গাজার যুদ্ধ বন্ধেও রাশিয়ার সমর্থনের গুরুত্ব রয়েছে বলে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের সাথে একতরফাভাবে আন্তর্জাতিক সব ফোরামে ইসরায়েলকে সুবিধা দিতে যাতে না পারে সেজন্য ফিলিস্তিনিদের পক্ষে রাশিয়ার মতো প্রভাবশালী দেশের সমর্থন প্রত্যাশা করেন তিনি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।